বর্তমানে ভারতে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম বা আম আদমি পার্টির মতো একটা সর্বভারতীয় দল তৈরি করা হয়েছে। আর এই দলের নাম রাখা হয়েছে ককরোচ জনতা পার্টি, মানে আরশোলাদের দল। আর বলে দেই, মাত্র 4 দিনের মধ্যেই এই পার্টির ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ফলোয়ার সংখ্যা প্রায় 90 লক্ষ পার করে গেছে, যেটা বিজেপি ইন্ডিয়ার সর্বভারতীয় যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে তার থেকেও অনেকটাই বেশি। এবং যে হারে এই পার্টির ফলোয়ার্স বাড়ছে তাতে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা ন্যাশনাল কংগ্রেসকেও পিছনে ফেলে দেবে। কিন্তু কেন তৈরি করা হয়েছে এই পার্টি, আর কেন এই পার্টির এমন অদ্ভুত নাম মানে ককরোচ বা আরশোলা জনতা পার্টি রাখা হয়েছে? এই পার্টির সদস্য কারা? কেন আজকের দিনে ইন্টারনেটে যুব সমাজ এই পার্টিকে হিউজ সাপোর্ট দিচ্ছে? আবার অন্যদিকে কিছু লোক দাবি করছেন এই পার্টি আসলে ভারতে, নেপাল বা বাংলাদেশের মতো কিছু জেনজি মুভমেন্ট করার জন্য বানানো হয়েছে, যেখানে মূল লক্ষ্য হলো বিজেপি সরকার বা ভারতের গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো। এবং এটা আসলে আমেরিকার ডিপ স্টেটের একটা ষড়যন্ত্র। তো প্রশ্ন হচ্ছে, সত্যি কোনটা? আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ কথা হবে ককরোচ জনতা পার্টিকে নিয়ে। কেন এই পার্টি তৈরি হলো, কিভাবে তৈরি হলো, আর কারা এই পার্টিকে সাপোর্ট করছে, এই সমস্ত বিষয় একদম নিরপেক্ষভাবে আপনাদের সাথে কথা বলবো। এই ভিডিওতে আমি দুই পক্ষের কথাই আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় এবং আপনি নিজে ডিসিশন নিতে পারবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। তো চলুন শুরু করা যাক। 11ই মে 2026 প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার জন্য প্রায় 22 লক্ষ নিট পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। কারণ প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য পুরো পরীক্ষাটাই ক্যান্সেল করে দেওয়া হয়। এই নিট হলো ডাক্তারি পড়ার এন্ট্রান্স এক্সাম। সেখানে যদি পরীক্ষার প্রশ্নপত্রই ফাঁস হয়ে যায়, তাহলে ভবিষ্যতে কেমন ডাক্তার আমাদের দেশে তৈরি হবে তা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন ওঠে। অন্যদিকে আবার এই পেপার লিকের সাথে এমন কিছু ব্যক্তির নাম জড়িয়েছে যাদেরকে লিঙ্ক করা হচ্ছে বিজেপি পার্টির সাথে। ফলে এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা যারা দিনরাত পরিশ্রম করে একটা পরীক্ষা দেয়, যাদের আর্থিক অবস্থা অনেকের এমন থাকে যে তারা সেকেন্ড টাইম হয়তো পরীক্ষাটা দিতেও পারবে না, এমন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যারা নষ্ট করে দিচ্ছে কিছু দুর্নীতিবাজ নেতারা, সেখানে সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষোভ এসে পড়ে কেন্দ্র সরকারের উপরে। আর শুধুমাত্র কিন্তু 2026 সাল নয়, এর আগেও বহুবার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এবার প্রশ্ন ওঠে, যদি সরকার চাইলেই মিলিটারি প্রোটেকশনে ভোট করাতে পারে, ভোটের ব্যালট বক্সকে ব্যাংকের ভল্টের মতো আগলে রাখতে পারে, তাহলে কেন একই নিরাপত্তায় এই পরীক্ষাগুলো করানো হচ্ছে না? তাহলে কি সরকার যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে উদাসীন? তো বিগত কয়েকদিন ধরেই এই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সোশ্যাল মিডিয়া এমনিতেই গরম ছিল, ক্ষোভে ফুঁসছিল জনগণ। আর ঠিক এই সময় আগুনে ঘি ঢালার মতো কাজ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্য। আর এই মন্তব্যই আজকের দিনে এই ককরোচ জনতা পার্টির প্রধান ইন্ধন বলতে পারেন। তো কি হয়েছিল এক্স্যাক্টলি আমি বুঝিয়ে বলছি। এই পুরো ঘটনাটা শুরু হয় আসলে সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং থেকে। 2026 সালের মে মাসে সুপ্রিম কোর্টে একটা মামলার শুনানি হচ্ছিল, যেখানে একজন উকিল সিনিয়র অ্যাডভোকেট হওয়ার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। আর এই মামলার শুনানি চলাকালীনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মন্তব্য করেন। তিনি বলেন, এই সমাজে কিছু যুব সমাজ রয়েছে যারা ককরোচের মতো, মানে আরশোলার মতো, যারা চাকরি না পেয়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, এমনকি আরটিআই অ্যাক্টিভিজমে ঢুকে সিস্টেমকে অ্যাটাক করতে শুরু করেছে। আর এই লাইনটা বলার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। বিশেষ করে ভারতের আনএমপ্লয়েড মানে বেকার যুবকরা, যারা দিনের পর দিন চাকরি পাওয়ার পরীক্ষা দিয়ে যাচ্ছে, যারা নিজেদের কেরিয়ার নিয়ে চিন্তিত, তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়। আর এই সময় কন্ট্রোভার্সিটা আরও বৃদ্ধি পায় নিটের পেপার লিকের জন্য। আনএমপ্লয়মেন্ট, এক্সাম পেপার লিক, রিক্রুটমেন্টে কারাপশন, এই সব কিছু নিয়ে কিন্তু যুব সমাজ যথেষ্ট ফ্রাস্ট্রেটেড ছিল। ফলে বেশিরভাগ যুবক যুবতী সুপ্রিম কোর্টের বিচারপতির এই মন্তব্যকে পার্সোনাল ইনসাল্টিং মনে করেন। সবার একটাই দাবি ওঠে, যেখানে বিচারপতির যুব সমাজের পক্ষে কথা বলা উচিত, সেখানে তিনি যুব সমাজকে আরশোলা বা পরজীবীর সাথে তুলনা করছেন। যদিও এই কন্ট্রোভার্সি শুরু হওয়ার কিছু সময় পরেই সিজিআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একটা ক্ল্যারিফিকেশন দেন। তিনি বলেন যে মিডিয়ায় তার ওরাল অবজারভেশনকে মিসকোট করা হয়েছে এবং কোনো রকম কনটেক্সট ছাড়াই ভাইরাল করা হয়েছে। তিনি বলেন যে তার এই বক্তব্য সাধারণ যুবক যুবতীদের জন্য ছিল না, তাদের জন্য ছিল যারা ফেক ডিগ্রি দিয়ে বিভিন্ন পজিশনে চাকরি করছে এবং সিস্টেমকে এক্সপ্লয়েট করছে। কিন্তু যুব সমাজ এই ক্লারিফিকেশনে মানতে নারাজ।
কারণ শুনানি হচ্ছিল একজন উকিলের সিনিয়র অ্যাডভোকেট হওয়ার দাবি নিয়ে। এখানে কিন্তু যুব সমাজের বিষয়ে কোনো শুনানি হচ্ছিল না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এমন একটা বিতর্কিত মন্তব্য এটা প্রমাণ করে যে যুব সমাজের প্রতি আমাদের সিস্টেম কতটা উদাসীন। ক্লারিফিকেশনে সিজিআই আরও বেশ কিছু বলেন। তিনি বলেন যে ভারতের যুব সমাজের প্রতি তার গ্রেট রিগার্ড এবং রেসপেক্ট আছে এবং ইন্ডিয়ান ইউথদের তিনি দেশের ফিউচার পিলার হিসেবে দেখেন। কিন্তু ইন্টারনেটে আপনিও জানেন একটা কালচার খুবই কমন। একবার যদি আপনার মুখ ফসকে কোনো কথা বেরিয়ে যায় তাহলে সেটা আর ফেরত নেওয়া যায় না, কারণ ইন্টারনেটে কোনো কিছু ডিলিট হয় না। আর এখানে সিজিআই এর সেই অপমানসূচক শব্দটি ককরোচ, এটাই যুব সমাজ একটা প্রতিবাদের ভাষা হিসাবে বেছে নেয়। অনেক যুবক সার্কাস্টিক্যালি বলতে থাকে, হ্যাঁ আমরা ককরোচ, কারণ আমাদের সিস্টেম আমাদেরকে এইভাবেই দেখে। আর এখান থেকেই আসে এই ককরোচ জনতা পার্টির আইডিয়া। তো গত 16-17 তারিখে ইনস্টাগ্রামে একটা আইডি ওপেন করা হয় ককরোচ জনতা পার্টি নামে, যেখানে স্লোগান দেওয়া হয় ওয়ান মুভমেন্ট, ওয়ান নেশন, ওয়ান চেঞ্জ। আর মাত্র 4 থেকে 5 দিনের মধ্যেই এই অ্যাকাউন্টের ফলোয়ার্স পৌঁছে যায় প্রায় 90 লক্ষের কাছাকাছি। আর ট্র্যাডিশনাল মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় এই নতুন পার্টির নাম ভাইরাল হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পার্টি তাহলে কারা তৈরি করলো? এবার এই আইডিতে আপনি যদি যান তাহলে দেখতে পাবেন এখানে বায়োতে লেখা আছে এ পলিটিক্যাল ফ্রন্ট অফ ইউথ, বাই দ্য ইউথ, ফর দ্য ইউথ, মানে একটা রাজনৈতিক মোর্চা যা যুব সমাজের জন্য তৈরি। আর এটির ফাউন্ডিং প্রেসিডেন্ট হলেন অভিজিৎ দীপকে। এবারে ককরোচ জনতা পার্টির একটা 5 পয়েন্ট এজেন্ডাও রয়েছে, যেখানে প্রথমেই বলা হয়েছে নো পোস্ট রিটায়ারমেন্ট রিওয়ার্ডস ফর জাজেস, মানে ভারতের যে সিজিআই থাকেন তার জন্য রাজ্যসভায় কোনো সিট বরাদ্দ করা হবে না। বিগত কয়েক বছর ধরে ভারতের বিরোধী দলগুলো যেভাবে ভোট চুরি নিয়ে কথা বলছে, সেই ইস্যুটাকেও এই ককরোচ জনতা পার্টির এজেন্ডার মধ্যে রাখা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেকটা ভোটকে সুরক্ষিত রাখতে হবে। 3 নম্বর এজেন্ডার মধ্যে রয়েছে 50% রিজার্ভেশন রাখতে হবে মহিলাদের জন্য। 4 নম্বর এজেন্ডা মিডিয়াকে ইন্ডিপেন্ডেন্ট রাখতে হবে, কোনো গদি মিডিয়া চলবে না। আম্বানি এবং আদানি যে সমস্ত মিডিয়াকে ওন করে তাদের সবার লাইসেন্স ক্যান্সেল করতে হবে এবং সমস্ত গদি মিডিয়ার অ্যাঙ্করদের ইনভেস্টিগেট করতে হবে। এবং যদি কোনো পলিটিক্যাল পার্টির এমপি বা এমএলএ ভোটের পরে পার্টি বদল করে তাকে 20 বছরের জন্য পলিটিক্স থেকে ব্যান করতে হবে। এই পর্যন্ত আশা করি আপনি বুঝতে পারছেন। কিন্তু সমস্যা হচ্ছে, এই অ্যাকাউন্ট থেকে যুব সমাজের পক্ষে কথা বলা হলেও এখনও পর্যন্ত বিজেপি পার্টি ছাড়া অন্য কোনো দলের সমালোচনা করা হয়নি, যে কারণে বিজেপি পার্টির যারা সাপোর্টার আছেন তারাও এই অ্যাকাউন্টের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালাচ্ছে। এবার এইসবের মধ্যে বেশ কিছু তথ্য এমন উঠে আসে যেটা আপনার মনেও বেশ কিছু প্রশ্নচিহ্ন তুলে দেবে। যেমন ধরুন, এই ককরোচ জনতা পার্টির যে অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে সেটা মূলত আমেরিকার একটা অ্যাকাউন্ট। এমনকি যিনি এর ফাউন্ডার মানে অভিজিৎ দীপকে, তিনিও আমেরিকাতেই থাকেন। ফলে প্রো গভর্নমেন্ট সাপোর্টাররা ভারতের গণতন্ত্রের ভিতকে নাড়ানোর জন্য ডিপ স্টেটের একটা চাল মনে করছেন, যেখানে না জেনে বুঝেই ফাঁদে পা দিচ্ছে যুব সমাজ। আবার বিজনেস টুডের রিপোর্ট অনুযায়ী এই অভিজিৎ দীপকে হলেন আম আদমি পার্টির একজন পুরনো মেম্বার, যে দিল্লিতে আম আদমি পার্টি ক্ষমতায় থাকাকালীন বেশ অ্যাক্টিভ ছিলেন। তার সাথে মনোজ সিসোদিয়ার ছবিও দেখা যায়, এমনকি অ্যান্টি বিজেপি বেশ কিছু পোস্টও দেখা যায়। ফলে এখানে বিজেপির সাপোর্টাররা দাবি করছে যে এটা আসলে একটা অ্যান্টি বিজেপি গ্রুপ যারা ককরোচ ন্যারেটিভের ফায়দা লুটছে। এদের আসল উদ্দেশ্য হচ্ছে নেপাল বা বাংলাদেশের মতো ভারতেও একটা অরাজকতা সৃষ্টি করা, যাতে ভারতের অর্থনীতিকে দুর্বল করে দেওয়া যায়। তবে আবার অন্য দিক থেকে অভিজিৎ দীপকেও একটা পাল্টা মন্তব্য করেছেন। তিনি একটা পোস্টে দাবি করেছেন ভারতের যুব সমাজ এতটা বোকা নয় যে তারা নেপাল বা বাংলাদেশের মতো কোনো ঘটনা ঘটাবে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি দেশে কোনো সমস্যা নেই? গত 12 বছর ধরে কি তাহলে সবকিছু ঠিকঠাকভাবে চলছে? এর উত্তর হলো না। এই মুহূর্তে ভারতবর্ষ একটা অর্থনৈতিক সংকটের মুখোমুখি রয়েছে। টাকার মান দিন দিন কমছে। হয়তো কিছুদিনের মধ্যে $1 দাম 100 টাকা পার হয়ে যেতে পারে। যদিও এর পেছনে বেশ কিছু বিশ্ব রাজনীতির প্রভাবও রয়েছে, কিন্তু যুব সমাজের মধ্যে যে আশা ছিল যে ভারত ও চীনের মতো দ্রুত অর্থনীতিতে এগিয়ে যাবে, বেকারত্ব কমবে, দুর্নীতি কমবে, অন্তত চাকরি বা এডুকেশন সেক্টর ইমপ্রুভ হবে, তা হচ্ছে না। ফলে এই মুহূর্তে যুব সমাজ এমন একটা কিছু চাইছে যার মাধ্যমে তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করতে পারবে। আর আজকের দিনে ইন্টারনেটে মিম এবং স্যাটায়ার তাদের ফ্রাস্ট্রেশনের ভাষা হয়ে উঠেছে। তো বলতে পারেন ককরোচ জনতা পার্টির এই যে হিউজ সাপোর্ট, এটা তারই ফল।
কিন্তু এখানেও একটা প্রশ্ন আসে, যুব সমাজের এই ক্ষোভকে কি কিছু মানুষ হাইজ্যাক করার চেষ্টা করছে শুধুমাত্র নিজেদের পলিটিক্যাল সিস্টেমকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য? আর যেটা একটা দেশের অভ্যন্তরীণ বিষয়, সেটাকে কেন আমেরিকা থেকে কন্ট্রোল করা হবে? তবে এই সব কিছুর মধ্যে সবথেকে বেশি চিন্তার বিষয় হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা। আমাদের দেশের সংবিধান এতটাই কমপ্লেক্স এবং বিচারপতিদের এতটাই সুরক্ষা দেয় যে আজ যদি আমি সুপ্রিম কোর্ট বা বিচারপতিদের সামান্যতম ক্রিটিসিজম করি, তাহলে হয়তো আমার উপরে কন্টেম্প্ট অফ কোর্টের কেস চালিয়ে দেওয়া হবে এবং এমন হতে পারে আমি জেলেও চলে যেতে পারি। কিন্তু একবার ভেবে দেখুন তো, একজন দেশের প্রধান বিচারপতির এমন মন্তব্য করা কি উচিত ছিল? যেখানে আজকের দিনে লক্ষ লক্ষ যুবক বেঁচে থাকার জন্য লড়াই করছে, চাকরি খুঁজছে, একটু ভালো রোজগার খুঁজছে, তাদের জন্যই পরজীবী বা আরশোলার মতো শব্দগুলো কতটা অপমানজনক। আজকের দিনে বহু মানুষ, এমনকি আমি নিজে, এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নিজের কেরিয়ার করেছি, নিজের পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করেছি। সিস্টেম যদি আমাকে চাকরির গ্যারান্টি দিতে না পারে, আমার জীবনের নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমি যদি সোশ্যাল মিডিয়াকে বেছে নেই নিজের রোজগারের জন্য, তাহলে সেটা কি অন্যায়? আর এই সোশ্যাল মিডিয়ার জবটা কিন্তু মোটেই ইজি নয়। আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি, এখন বাজে ভোর প্রায় 4টে। আমি গত সারা রাত ধরে আমি এই স্ক্রিপ্টটা নিয়ে রিসার্চ করেছি, পড়েছি, লিখেছি। ইভেন যখন আমি ভিডিওটা শ্যুট করব, এডিট করব বা যখন ভিডিওটা পাবলিশ করব, তখনও পর্যন্ত আমি হয়তো ঘুমাবো না। এবং গত 5 বছর ধরে আমি এইভাবে স্ট্রাগল করে এই চ্যানেলটাকে বড় করেছি। এবার কেউ যদি হঠাৎ করে এসে আমাকে বলে আমি আরশোলা, আমি পরজীবী, সেটা আমার কাছে কেমন লাগবে শুনতে? আবার এই কথাটার পাশাপাশি এটাও মাথায় রাখবেন, আমাদের দেশ কিন্তু গণতান্ত্রিক। গণতন্ত্রের প্রতি 5 বছর পর পর আপনার কাছে কিন্তু হিউজ একটা পাওয়ার আসে। তাই এই মুহূর্তে এখনই যদি আপনি আবেগের বশে এমন কিছু করে ফেলেন যাতে দেশের ক্ষতি হতে পারে, তাহলে কিন্তু আপনি পস্তাবেন। দেখুন, আপনি ভারতীয় জনতা পার্টি করুন বা ককরোচ জনতা পার্টি, কংগ্রেস, আম আদমি পার্টি, যাই করুন না কেন, নিজের চোখ কান খোলা রাখুন। আপনি নিজে ডিসাইড করুন না কোনটা ঠিক কোনটা ভুল। কেন একজন ইউটিউবারকে বলতে হবে যে আপনি এটা মেনে চলুন, ওটা মেনে চলবেন না? যদি শুনতেই হয় কখনো, 2 পক্ষের কথা শুনুন, তারপর যেটাকে ঠিক মনে হয় আপনি সেটাকে বেছে নেবেন। এতে আপনি নিজের প্রতি সৎ থাকবেন, নিজের ডিসিশনের প্রতি সৎ থাকবেন। আর সবশেষে অটল বিহারী বাজপেয়ীর একটি কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন, সরকার আসবে, সরকার চলেও যাবে, কিন্তু এই দেশটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর দেশ তৈরি হয় দেশের জনগণ দিয়ে। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনি কি তাহলে ককরোচ পার্টিতে জয়েন করছেন, আর যদি করে থাকেন তাহলে কেন জয়েন করছেন সেটাও বলুন। আর এই ভিডিওটা থেকে আপনি যদি ডিটেলসে সমস্ত কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দিন, আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে দিন। কারণ আমরা চেষ্টা করি সবসময় নিরপেক্ষ থেকে আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরতে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন, আপনার সাথে।